আমার নাম অনির্বাণ ঘোষ। বয়স ওই প্রায় 30 ছুঁই ছুঁই। এখনও বিয়ে করিনি। আমি কলকাতার সেক্টর 5-এ গত 5 বছর যাবৎ একটা প্রাইভেট অফিসে চাকরি করছি। মাইনে যা পাই তাতে মা আর আমার প্রায় ভালো মতোই চলে যায়। দমদমের একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে আছি। দোতলা দুখানা ঘর, দক্ষিণ খোলা। 2 বছর হলো একটা অ্যাম্বাসেডর গাড়ি কিনেছি, সেটা আমি নিজেই চালাই। অফিস থেকে বাড়ি ফিরে সোফার ওপর বসে একটু বিশ্রাম নিচ্ছিলাম। সারাদিন এই খাটনির পর প্রাণটা যেন একেবারে অষ্টাহত হয়ে পড়েছে। এরই মাঝে মাঝে আমার সামনে কখন একটা চিঠি নিয়ে এসে দাঁড়িয়েছেন, টেরই পাইনি। কিরে বাবু, তুই চলে এসছিস? আচ্ছা, সকালে তোর নামে একটা চিঠি এসছে। দেখ তো বাবা, চিঠিটা কে পাঠালো। আমার চিঠি? আমাকে আবার চিঠি কে পাঠাবে? কই দাও দেখি একবার। মায়ের থেকে চিঠিটা আমি আমার হাতে নিলাম। চিঠিটা খুলে দেখলাম দেবাশিসের চিঠি। আমি সেই কাজের সূত্রে যখন কলকাতায় চলে আসি, প্রায় 1-2 বছর আমাদের মধ্যে চিঠি আদান প্রদান হয়েছিল, কিন্তু সেটা হয়তো আমার দিক থেকে এক সময় বন্ধ হয়ে যায়। দেবাশিসের চিঠিটা হাতে নিয়ে পড়া শুরু করলাম। চিঠিতে দেবাশিস লিখেছে, প্রিয় অনির্বাণ, আশা করছি তুই ভালোই আছিস। আর দীর্ঘ কয়েক বছর হলো তোর সাথে কোনো যোগাযোগ হয়ে উঠছে না। ছেলেবেলায় একসাথে কাটানো সমস্ত স্মৃতি যেন অনেক দিন ধরে মনে উকি মারছে, বুঝলি তো। আপাতত আমি বর্তমানের ভরাঙে পোস্টমাস্টারের কাজে নিযুক্ত আছি। অফিস থেকে একটা কোয়ার্টার্সও দিয়েছে। আমি সেখানে একাই থাকি। অপেক্ষায় রইলাম, যত তাড়াতাড়ি সম্ভব চলে আয়। ইতি দেবাশিস। 23শে নভেম্বর। ডেটটা সারা জীবন মনে থাকবে। তল্পিতল্প সব গুটিয়ে রওনা দিলাম বোলপুরের উদ্দেশ্যে। দেবাশিস অবশ্য আমায় মোটরে আসতে বলেনি, এইটা আমারই আইডিয়া। মাত্র তো ওই 200 মাইলের রাস্তা, বড় জোর 5-6 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। সকালে 10টার মধ্যে ভাত খেয়ে বেরিয়ে পড়বো, আর বিকেলের মধ্যে আশা করছি বোলপুর ঢুকেই যাব। এই ছিল প্ল্যান। কিরে বাবু, তুই কখন বেরোবি? তোর সব গোছানো হয়ে গেছে? হ্যাঁ, প্রায় গোছানো কমপ্লিট, এইবার বেরোবো। তুই সাবধানে যাবি কিন্তু বাবা, আমি খুব চিন্তায় থাকবো। না না, চিন্তা করার কোনো কারণ নেই গো মা। আর এর আগেও তো অনেক দূর দূরান্ত গাড়ি নিয়ে গেছি, আর এটা তো মাত্র 5 ঘন্টার রাস্তা। আচ্ছা, আমি বেরোলাম, তুমি সাবধানে থেকো। সকাল 11:15 নাগাদ মাকে আসছি বলে রওনা দিলাম। কলকাতার জ্যাম কাটিয়ে যখন চন্দ্রনগরে রাস্তায় পৌঁছালাম, তখন প্রায় 12:30 বেজে গেছে। শহরকে পেছনে ফেলে গাড়ি যখন ছোটে মাঠের ওপর দিয়ে, তখন যেন সেটা একেবারে ম্যাজিকের মতো কাজ করে। তবে পথ বাকি এখনো 150 মাইল। বর্ধমান থেকে আরো 25 কিলোমিটার দূরে পানাগড়ের জঙ্গল, আর সেখান থেকে আরো কিছুটা গিয়ে ইলামবাজারের রাস্তা নিতে হবে। আর সেখান থেকেও প্রায় 10 কিলোমিটারের রাস্তা ভরাং গ্রাম। প্রায় 1:30টা নাগাদ যখন বর্ধমানের রাস্তায় পৌঁছেছি, পেটে একটা খিদে অনুভব করলাম। সাথে কমলা লেবু আর ফ্লাস্কে গরম চা আছে, কিন্তু মন যেন চাইছে অন্য কিছু। রাস্তার পাশের একটা ধাবাতে গাড়ি এনে দাঁড় করালাম। এরপর ভেতরে গিয়ে 1 কাপ কফি আর কয়েকটা কচুরি দিয়ে দুপুরের খাওয়া সারলাম। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে যখন সেখান থেকে রওনা দিলাম, তখন প্রায় দুপুর গড়িয়ে বিকেল পড়েছে। প্রায় সিউড়ির কাছাকাছি পৌঁছেছি। সূর্য দেখলাম পশ্চিম দিকে অস্ত যাচ্ছে। এতদিন যে জিনিসটা ঘরে বসে এত মনোরমভাবে উপভোগ করেছি, সেই জিনিসই যে এই অন্ধকার জঙ্গলের মাঝখানে এই পিচের রাস্তায়
কি বিভীষিকার সৃষ্টি করে তা বলে বোঝানো সম্ভব নয়। আর সত্যি বলতে এই বাজ জিনিসটাকে আমি কোনোদিনও বরদাস্ত করতে পারি না। এইটাকে যেন একটা প্রকৃতির একটা শয়তানি বলে মনে হয়। অসহায় মানুষকে এই বিপদের মধ্যে ফেলা, সেটা যেন আমি বাজের খেলা বলেই মনে করি। ক্রমশই যেন বৃষ্টির গতিবেগ বেড়েই চলেছে। আরও কিছুটা গেলে তারপরে লোকালয়। যখন প্রায় পানাগড়ের মাঝামাঝি এসে পৌঁছেছি, প্রচণ্ড একটা বিস্ফোরণের শব্দ। আর সেটাকে কোনো মতেই বজ্রপাত বলে ভুল করা চলে না। বুঝলাম আমার গাড়ির একটা টায়ার এবার কাজে ইস্তফা দিয়েছে। হাল ছেড়ে দিলাম। মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। সামনের দিকে চেয়েও কিছু বোঝার সাধ্য নেই। কাজের ওপর জলপ্রপাত। ওয়াইপারটা সপাত সপাত করে শব্দ করেই চলেছে। আমার বাঁ দিকের কাঁচটা খুলে বাইরের দিকটা ভালো মতো দেখলাম। আর যা দেখলাম তাতে দেখে বুঝলাম কাছাকাছির মধ্যে জনবসতি খুবই অল্প। দু একটা পাকা বাড়ি গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে। গাড়ি থেকে নেমে যে একটু এদিক ওদিক ঘুরে দেখব তার উপায় নেই। তবে এইটা বুঝতে পারলাম এইখানে কাছাকাছির মধ্যে কোনো দোকান বা বাজার বলে কোনো পদার্থ নেই। গাড়িতে বসে বসে চোখে একটা তন্দ্রার ভাব এসে পড়েছিল। একটা তীব্র হর্নের শব্দে সজাগ হয়ে উঠে বসলাম। বাইরে বৃষ্টিটা অনেকটাই ধরেছে, তবে অন্ধকার অনেকটাই গাঢ়তর। আরে বাবুজি, গাড়ি সাইড कीजिए जल्दी। পেছন ফিরে দেখি একটা লরি এসে দাঁড়িয়েছে। হর্ন দিচ্ছে কেন? আমি কি রাস্তার পুরোটা দখল করে আছি নাকি? দরজা খুলে নেমে দেখি লরির দোষ নেই। টায়ার ফাটার সময় গাড়িটা খানিকটা ঘুরে গিয়ে রাস্তার পুরোটা না হলেও প্রায় অর্ধেকটা আটকে রেখেছে। আমার অসহায় ভাব দেখেই বোধহয় পাঞ্জাবি ড্রাইভারটি নেমে এলেন। এবার দেখলাম লোকটা খানিকটা হেঁটে এসে আমার সামনে দাঁড়ালো। কি হয়েছে বাবু, গাড়ি পাংচার নাকি? আমি ফরাসি কায়দায় মাথা নাড়িয়ে আমার শোচনীয় অবস্থা বুঝিয়ে দিলাম। আপনি যদি একটু হাত লাগান তাহলে এটাকে একটু সাইডে সরিয়ে আপনার যাওয়ার জায়গা করে দিতে পারি। লরি চলে গেল। তারপর একটা ঘড়ঘড় শব্দ মিলিয়ে আসার সঙ্গে সঙ্গে একটা বিশাল নিস্তব্ধতার সৃষ্টি হলো। আর আমি বুঝলাম আমি অকুল পাথারে পড়েছি। আর আজ রাতে ভরাঙে পৌঁছানোর বিন্দুমাত্র আশা নেই। একটা সিগারেট ধরিয়ে বাইরে দাঁড়ালাম আর মনে মনে ভাবছি এই রাতটা কাটাবো কী করে। সামনের বাড়িগুলোর দিকে তাকিয়েছিলাম। এই জঙ্গলের মধ্যে একা এই গাড়িতে রাত কাটানোর থেকে বাড়িগুলোতে গিয়ে সাহায্য চেয়েই দেখা যাক। হাত থেকে সিগারেটটা ফেলে গাড়ি থেকে টর্চটা নিয়ে গাড়ি লক করে বেরিয়ে পড়লাম। আলোর দূরত্ব বেশি নয়, আর কিছুটা গেলেই আশা করছি সেখানে পৌঁছে যাব। পথের দুপাশে গাছপালার বন, তলার দিকে আগাছার জঙ্গল। যতদূর সম্ভব খানাখন্দ বাঁচিয়ে জল কাদার মধ্যে দিয়ে ছপাত ছপাত করে খানিক দূর হেঁটে একটা তেঁতুল গাছের সামনে এসে দাঁড়াতেই বাড়িটা আমার চোখে পড়ল। সত্যি বলতে বাড়ি বলা ভুল হবে। একখানা ঘর আর তার ওপর টিনের ছাউনি দেওয়া। এছাড়া জায়গায় জায়গায় ফাটলও ধরেছে। বাড়িটার সামনে গিয়ে টর্চ ফেলতেই খানিকক্ষণ বাদে দেখলাম একজন মাঝবয়সী বেটে গোফালা লোক বেরিয়ে এসে আমার টর্চের আলোর দিকে ভুরু কুঁচকে চাইলো। টর্চের আলোতে লোকটা বিরক্ত হচ্ছে ভেবে টর্চটা আমি নামিয়ে নিলাম। লোকটার পরনে একটা লুঙ্গি, একটা স্যান্ডো গেঞ্জি, হাতে একটা লণ্ঠনও রয়েছে দেখলাম। কাহা সে আয়া বাবু? আমার দুর্ঘটনার কথা সংক্ষেপে বর্ণনা করে বললাম, এখানে কাছাকাছির মধ্যে কি রাত কাটানোর মতো কোনো বন্দোবস্ত হতে পারে? যা পয়সা লাগে আমি দেব। ডাক বাংলো মে রহিয়ে। হঠাৎ করে বৃষ্টি থেমে গিয়ে আকাশে চাঁদ উঠেছে। আর লোকটা যে বলছে ডাক বাংলোর কথা, আসার পর থেকে তো সেটা আমার চোখে পড়েনি। টর্চটা জ্বালিয়ে সামনের দিকে ধরলাম। প্রশ্নটা মনে আসার সঙ্গে সঙ্গেই আমার বোকামোর কথা বুঝতে পারলাম। এইবার টর্চটাকে ঘুরিয়ে বাঁদিকে ফেলতেই একটা বেশ বড় দোতলা বাড়ি চোখে পড়ল। বাড়িটা যে অনেক কাল পুরনো সেটা দেখেই বোঝা যাচ্ছে। সেটা দেখে বললাম,
এটাই কি ডাক বাংলো? হ্যাঁ বাবু, তবে পরিষ্কার বিস্তারা নেহি মিলেগা। না না, সেটা আপনি চিন্তা করবেন না, আমার সেসবের কোনো দরকার নেই। এককালে কি ছিল জানি না, এখন নামেই ডাক বাংলো। তবে পুরনো সাহেবী আমলের বাড়ি, তাই ঘরের সাইজ বড়, আর সিলিংটা পেল্লাই উঁচু। আসবাব বলতে একটি পুরনো নেয়ারের খাট, এক পাশে একটি টেবিল আর একটি ভাঙা চেয়ার। এছাড়া বাড়িতে তেমন আর কোনো কিছু চোখে পড়ল না। চৌকিদার আমার জন্য একটা লণ্ঠন জ্বালিয়ে টেবিলের ওপর রাখলো। আমি বললাম, তোমার নাম কি হে? তোমার নামই তো জানা হলো না। জি, হামারা নাম করিম আছে বাবুজি। আচ্ছা করিম, আগে এই বাংলোতে কেউ এসেছে নাকি আমি প্রথম? দেখলাম করিমের রসবোধ আছে, সে আমার কথা শুনে হেসে ফেলল। তারপর আমি বললাম, আচ্ছা এখানে আবার ভূত নেই তো? আরে রাম রাম, কতজনই তো এসে থেকে গেছে, কই কেউ তো এমন অপবাদ আগে দেয়নি। এক কথায় একটু আশ্বস্ত হইনি বলতে পারি না, ভূত বিশ্বাস করি বা না করি। করিম বিছনাপাটি ঝেড়ে ঘরটা খানিকটা পরিষ্কার করে দিয়ে গেল। যখন আমি নিয়ারের খাটে শুলাম তখন প্রায় রাত 10টা বাজে। একটা ছোট বই সবসময় আমার পাঞ্জাবির পকেটে থাকে। এটা আমার রাতের প্রতিদিনকার অভ্যেস। রাতে ঘুমোতে যাওয়ার আগে বই আমার পড়তেই হবে। একটা আস্তানা যে পেয়েছি, এবং বেশ সহজেই যে পেয়েছি, তা কম ভাগ্যের কথা নয়। উচিত শিক্ষা হয়েছে আমার। তবে এটা ঠিক যে এমনি শেখাচ্ছে, ঠিকই শেখার দাম অনেক বেশি। বাইরে বৃষ্টিটা আবার শুরু হয়েছে। শহরের জীবনটা এত দূরে আর এত পেছনে সরে গেছে যে সেটাকে একটা প্রাগৈতিহাসিক পর্ব বলেই মনে হচ্ছে। এইসব জিনিস ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম সেটা ঠিক খেয়াল নেই। ঘুমটা হঠাৎ কেন জানি ভেঙে গেল, কতক্ষণ পর তা জানি না। দরজায় একটা খচমচ শব্দ হচ্ছে। দরজায় হুড়কো দেওয়াই আছে, তবে বাইরে থেকে যেন কোনো কুকুর বা শিয়াল জাতীয় কিছু দরজাটাকে আছড়াচ্ছে। বিছানার উপর উঠে বসে দেখলাম লণ্ঠনটা অনেক আগেই নেভে গেছে। জানলা দিয়ে চাঁদের আলো ঘরের ভেতর প্রবেশ করেছে। এইবার বাইরে কুকুরটা ডেকে উঠল, কিন্তু এটা কোনো বাংলার গ্রাম্য নিরিগুত্তার ডাক নয়, এটা হলো বিলেতি হাউন্ডের হুঙ্কার। বালিশের নিচ থেকে টর্চটা খুঁজতে গিয়ে দেখি সেটা নেই, আর মানি ব্যাগটাও নেই। এক লাফে বিছানা ছেড়ে মাটিতে নেমে পড়লাম। মাথা গরম হয়ে এলো। শেষমেশ ডাকাতের আড্ডায় এসে পড়লাম। বাইরে যাব বলে দরজার দিকে এগিয়ে গেলাম। দরজার হুড়কো খুলে বাইরে বেরোলাম। চৌকিদার, চৌকিদার। নিজের গলার স্বর চিনতে পারলাম না, উচ্চারণও না। যতই মিশনারি স্কুলে পড়ি না কেন, বাংলা উচ্চারণে এত উগ্র সাহেবী আমেজ আমার কোনো দিনও ছিল না। আর চৌকিদারি বা কোথায়, আর কোথায় বা তার ঘর? বাংলোর সামনে ধুধু করছে মাঠ, বাংলোর উল্টো দিকে দুটো কুঁড়ে ঘর, আর তার পাশে চিমনির মতো একটা দুটো স্তম্ভ দাঁড়িয়ে রয়েছে। আমার গা ঘামে ভিজে উঠেছে। সেই অবস্থায় ঘরে ফিরে এলাম। ঘরের ভেতরের দিকে তাকিয়ে আমি প্রায় ভিড়মি খেয়ে পড়েই যাচ্ছিলাম। ঘর থেকে বেরোনোর সময় দেখেছিলাম লণ্ঠনটা নিভে গেছে। না, লণ্ঠন নয়, এটা পাহাড়ের কাজ করা কেরোসিন ল্যাম্প। আর যেই খাটিয়ার ওপর আমি শুয়েছিলাম সেই খাটটাও বদলে গেছে। এখন সেটা নকশা করা সেগুন কাঠের খাট। তার পাশে একটা টেবিল, তার সামনেই একটা চেয়ার রয়েছে, আর ঠিক তার পাশেই রয়েছে দুটো পেল্লাই সাইজের ট্রাঙ্ক। আরও কিছু চোখে পড়লো। আমার ডান দিকে রয়েছে একটা আনলা, আর তার থেকে ঝুলছে একটা কোট আর একটা টুপি। গায়ে হাত বুলিয়ে বুঝলাম
গায়ের পোশাকও পরিবর্তন হয়েছে। গায়ে আমার একটা বিলেতি কোট। আমার ডান হাতটা এবার আমার মুখের ওপর বুলিয়ে বুঝতে পারলাম শুধু আমার পোশাক নয়, আমার চেহারারও অনেক পরিবর্তন হয়েছে। এত চোখা নাক, এত পাতলা ঠোঁট, আর এত সরু চোয়াল আমার নয়। মাথায় হাত দিয়ে দেখি ঢেউ খেলানো চুল পেছনের কাঁধ অব্দি নেমে এসেছে। এছাড়াও কানের পাশে ঝুলপি নেমে এসেছে প্রায় চোয়াল পর্যন্ত। আতঙ্কের সঙ্গে সঙ্গে একটা উগ্র কৌতূহল হলো আমার নিচের চেহারাটা দেখার জন্য। কিন্তু আয়না কোথায়? যত তাড়াতাড়ি সম্ভব দৌড়ে গিয়ে বাথরুমের দরজা ঠেলে ভেতরে ঢুকলাম। আগে একবার বাথরুমটাকে দেখে গেছিলাম, তখন দেখেছিলাম সেখানে একটা বালতি ছাড়া আর কিছু নেই। এখন দেখলাম মেঝের এক কোণা একটা টিনের বাথটব। এছাড়া দেখলাম একটা এনামেলের মগ আর একটা টিনের বালতিও রয়েছে সেখানে। আমি যেই জিনিসটা খুঁজছিলাম সেটা দেখলাম আমার সামনেই রয়েছে, দেয়ালের ওপর টানানো। আমি জানি আমি আয়নার সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু যেই চেহারাটা তাতে প্রতিফলিত হয়েছে সেটা আমার নয়। কোনো এক বিভৎস ভেলকির ফলে আমি হয়ে গেছি ঊনবিংশ শতাব্দীর একজন সাহেব। তার গায়ের রং ফ্যাকাশে ফর্সা, চুল সোনালি, চোখ কটা, এবং তার মুখে ক্লেশের সঙ্গে কাঠিন্যের ভাব বর্তমান। বাথরুম থেকে শোয়ার ঘরের দিকে ফিরে এলাম। বাইরে তখনও কুকুরটা চেঁচিয়ে চলেছে। কোনো এক অদৃশ্য শক্তি যেন আমায় বিছানার দিকে নিয়ে গেল। এবার দেখলাম সে ব্রিটিশ লোকটা গিয়ে বালিশের তলায় হাত দিল। একটা লোহার জিনিস চকচক করে উঠল, একটা পিস্তল। পিস্তলটা হাতে নিয়ে দরজা খুলে বেরিয়ে এলাম। সামনের মাঠের ওপর চাঁদের আলো এসে পড়েছে। বাংলোর বারান্দা থেকে হাত বিশেক দূরে ছাই রঙের একটা প্রকাণ্ড গ্রে হাউন্ড দাঁড়িয়ে রয়েছে। Rex, come here! Rex, come here! সেই গভীর ইংরেজ কণ্ঠস্বর শুনে রেক্স এগিয়ে এলো। তার লেজ নড়ছে। ঘাস থেকে বারান্দার ওঠার সঙ্গে সঙ্গে আমার ডান হাত কোমরের কাছে উঠে এলো। পিস্তলটা কোমরের কাছ থেকে বার করে কুকুরের মাথার দিকে করে দিল। রেক্স যেন থমকে গেল, তার জ্বলন্ত চোখে একটা অবাক ভাব। আমাকে ক্ষমা করে দিস রেক্স, এটা ছাড়া আমার আর কোনো রাস্তা নেই। আমি বেশি দিন আর বাঁচব না, আর আমি মারা গেলে ওরাও তোকে ছাড়বে না। আমার ডান তর্জনী এবার পিস্তলের ঘোড়া টিপে দিল। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে একটা চোখ ঝলসানো আলো, একটা ধোঁয়া, আর চারিদিকে ছড়িয়ে পড়া বারুদের গন্ধ। রেক্সের দেহের সামনের অংশ বারান্দার উপর, আর পেছনের অংশ মাটির ওপর লুটিয়ে পড়েছে। দূরে কারখানার দিক থেকে কতজন লোক যেন পিস্তলের আওয়াজ পেয়ে আমার দিকেই ছুটে আসছে। ঘরে ফিরে এসে দরজায় হুড়কো লাগিয়ে খাটের ওপর এসে বসলাম। বাইরে লোকজনের গোলমাল ক্রমশই আমার বাড়ির দিকে এগিয়ে আসছে। পিস্তলের নলটা কানের সামনে ঠেকাতেই বুঝলাম সেটা বেশ গরম। आपका गाड़ी ठीक हो गया बाबू। ঘড়িতে সময় দেখলাম সকাল 6টা বাজে। এই বলে দেখলাম করিম সেখান থেকে চলে গেল। বীরভূমের নীলকর সাহেবের মৃত্যুবার্ষিকীতে আমার অভিজ্ঞতার কথা কি কেউ বিশ্বাস করবে?